ওকে, তো আজকে আমরা কথা বলবো মূলত র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে। লাস্ট ক্লাসে আসলে প্রবাবিলিটি কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কিছু আলোচনা করেছিলাম, বাট ওটা আসলে পুরোপুরি শেষ নয়। র্যান্ডম ভ্যারিয়েবলের ক্লাসিফিকেশনটা নিয়ে মূলত কথা বলবো। তো র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে, আমরা র্যান্ডম ভ্যারিয়েবল আলোচনার আগে প্রবাবিলিটি আলোচনায় দেখেছিলাম যে স্যাম্পল স্পেস বলে একটা টার্ম আছে। তো স্যাম্পল স্পেস হচ্ছে নর্মালি আমরা যখন প্রবাবিলিটির আলোচনা করতে যাই তখন হচ্ছে প্রবাবিলিটির জন্য আমাদের এক্সপেরিমেন্ট করতে হয়। তো এক্সপেরিমেন্টের একটা এক্সপেরিমেন্ট করলে আমরা যে আউটকাম গুলো পাই সেটা যে কোনো আউটকাম হতে পারে। যেমন আমরা এই ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে আমরা যে ছক্কা যেটা খেলি বা লুডো যেটা খেলি বলা হয়, তো লুডোতে এই যে গুটিটা থাকে ওটাতে 1 থেকে 6 পর্যন্ত থাকে। তো একবার যখন হচ্ছে হচ্ছে আপনার গুটির চালটা আপনি আপনি চাল দেন, তখন হচ্ছে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। হয় 1 আসতে পারে, নইলে 2 আসতে পারে, নইলে 3 আসতে পারে, নইলে 4 আসতে পারে, নইলে 5 আসতে পারে, কিংবা 6 আসতে পারে। তো এই যে সেট অফ অল পসিবল আউটকাম যেটা আছে একটা এক্সপেরিমেন্টে, সেটা হচ্ছে মূলত স্যাম্পল স্পেস। তো এই স্যাম্পল স্পেসের সাথে র্যান্ডম ভ্যারিয়েবলের ধারণাটা এই কারণেই জড়িত, কারণ এই স্যাম্পল স্পেসের ক্ষেত্রে আমরা যে এক্সপেরিমেন্টটা করি, এক্সপেরিমেন্টের ফলে আমরা কি সেট অফ পসিবল আউটকাম পাই। এখন এই সেট অফ পসিবল আউটকামের মধ্যে যে নাম্বারগুলো আছে, এর নাম এই যে যে এলিমেন্ট গুলো আছে, সে প্রত্যেকটাকে যদি আমরা একটা তাদের এগেনস্টে একটা নাম্বার দিয়ে তাদেরকে অ্যাসোসিয়েট করতে চাই, হ্যাঁ, তখন সেটা হচ্ছে মূলত র্যান্ডম ভ্যারিয়েবল। যেমন এটাকে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি ডাব্লিউ ইফ ডাব্লিউ ইজ এন এলিমেন্ট অফ দি স্যাম্পল স্পেস। ধরেন আমাদের কাছে একটা স্যাম্পল স্পেস আছে যার মধ্যে ডাব্লিউ হচ্ছে ওই স্যাম্পল স্পেসের একটা উপাদান, অথবা যত পসিবল আউটকাম আছে সেটার মধ্যে একটা আউটকাম হচ্ছে ডাব্লিউ। ওকে, এখন যেটা হচ্ছে যে ডাব্লিউ ইজ ওয়ান অফ দি পসিবল আউটকামস অফ দি এক্সপেরিমেন্ট। এখন এই ডাব্লিউ এর সাথে যদি এক্স নাম্বারটা অ্যাসোসিয়েট করে দিই, তখন এটা হয়ে যাবে এক্স ডাব্লিউ। তো এক্স ডাব্লিউ দিয়ে এখানে আমরা নর্মালি এক্স কে বোঝাতে চাচ্ছি, এক্সটা হচ্ছে এখানে র্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, এখন এক্স তো এখানে র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে। তো র্যান্ডম ভ্যারিয়েবলকে এখানে কি আমরা ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি কিনা, এটা আসতে পারে। তো র্যান্ডম ভ্যারিয়েবলকে আমরা নর্মালি ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে পারি, অথবা স্মল লেটার দিয়ে এটা আমরা প্রকাশ করতে এটাকে পারি। তো এই র্যান্ডম ভ্যারিয়েবল গুলোর আবার ক্লাসিফিকেশন আছে, মানে প্রকারভেদ আছে। তার মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলটা কি? ধরেন আমরা তো বলেছি যে একটা যখন আমরা এক্সপেরিমেন্ট করি তখন সেটার মধ্যে সেট অফ অল পসিবল আউটকামস থাকতে পারে। তো এখন এক্ষেত্রে ধরেন আমরা এই লুডোর কথাই বলতে পারি, যেখানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো আউটকাম থাকতে পারে। তার মানে আমরা যদি বলি ইফ দ্য রেঞ্জ অফ দি ফাংশন দ্য সেট অফ অল পসিবল ভ্যালুস ফর এক্স, যে এক্স যে র্যান্ডম ভ্যারিয়েবলটা আছে, এক্স এর যতগুলো ভ্যালু হতে পারে সেটা কি ফাইনিট। ফাইনিট মানে কি সীমিত। সীমিত কি কারণে? কারণ এটা 1 থেকে 6-এর মধ্যে। এমন ধরা যে গুটি যখন আমি চাল দিলাম তখন আমি পেলাম 7, তা কিন্তু না। যেহেতু 1 থেকে 6 পর্যন্ত আছে, 6-এর বাইরে কিন্তু পাওয়া, ম্যাক্সিমাম পেলে 6 আর সর্বনিম্ন পেলে হচ্ছে 1। এর বেশি, কম বা বেশি আমাদের পাওয়া কি সম্ভব না। তার মানে একটা ফাইনিট সেট অফ আউটকাম আমাদের এখানে আছে। তো ফাইনিট সেট অফ আউটকাম যদি হয়ে থাকে, অথবা যদি ইনফাইনিট সেট হয়, ইনফাইনিটকে আমরা কাউন্ট করতে পারি, যেটাকে বলা হয় থাকে কাউন্টলি কাউন্টেবলি ইনফাইনিট। যেমন সেটাকে এরকম, ধরেন আমরা যদি বলি যে 0 থেকে 10 পর্যন্ত, বা 0 থেকে যতগুলো আপনার সংখ্যা আছে, তো 0 থেকে যতগুলো সংখ্যা আমরা যদি ধরি, 0, 1, 2, 3, 4, 5 এরকম করে করে এটা যেতে থাকে। বা আবার আমরা যদি এরকম বলি যে -3 থেকে শুরু করে যতগুলো সংখ্যা আছে, তো -3-এর পরে -2, হ্যাঁ, তারপর হচ্ছে -1, তারপর 0, তারপর 1, তারপর 2, তারপর 3, এরকম করে করে যেতে থাকবে। তার মানে এখানে হচ্ছে একটা কন্টিনিউটি থাকবে, এটাকে বলতেছি আমরা কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে এখানে ডিসক্রিটের ক্ষেত্রে যেটা হচ্ছে, ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে আপনার কন্টিনিউয়াসটা হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে থাকবে না, বাট র্যান্ডম যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলটা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস রেঞ্জ থাকবে, মানে এটা চলতেই থাকবে। বাট ডিসক্রিটের ক্ষেত্রে এটা থাকবে না। তার মানে দুই ধরনের র্যান্ডম ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এটা আমাদের ভ্যালু যেটা থাকবে সেটা সীমিত থাকবে, সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে না, মানে ভ্যালুটা কন্টিনিউয়াস নেচারে, আমার পসিবল ভ্যালুগুলো কন্টিনিউয়াস নেচারের হবে না। এটা হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের যেটা হবে, যে পসিবল যে ভ্যালুস গুলো আছে সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস হয়ে হবে। আচ্ছা, এখন
প্রবাবিলিটির এখানে দেখেন, আমরা এবার যদি বলি যে আমরা তাহলে একটা র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে পেলাম, তাহলে আমরা এখন যদি এবার প্রবাবিলিটিকে একটু রিফাইন করে ডিফাইন করতে চাই তাহলে কি হবে? তাহলে আমরা ধরলাম, ধরেন এবার আমাদের কাছে 8টা পসিবল আউটকাম আছে। ধরেন যে কোনো একটা ঘটনা, সেটার এগেনস্টে আমাদের কাছে 8টা পসিবল আউটকাম আছে, এবং এই প্রত্যেকটা আউটকামের সাথে আমরা একটা একটা করে ওদের যে নাম্বারটা সেটা যোগ করলাম। সেটা কিরকম? W1, W2 অ্যান্ড W3 আর অল অ্যাসোসিয়েটেড নাম্বার X1, মানে ওদের যে ওয়েটটা আছে ওয়েটটা আমরা এরকম যোগ করলাম। আবার আউটকামস W4 অ্যান্ড W5 বোথ অ্যাসোসিয়েটেড উইথ X2, আর আউটকাম W6, W7 আর W8 আর অল অ্যাসোসিয়েটেড উইথ X3। তার মানে আমাদের এখানে মূলত র্যান্ডম ভ্যারিয়েবল আছে তিনটা, খেয়াল করে দেখেন। একটা হচ্ছে X1, আর একটা হচ্ছে X2, আর একটা হচ্ছে X3। এটার আন্ডারে আমার হচ্ছে X1 এর আন্ডারে আমার আছে W1, মানে পসিবল আউটকাম W1। সরি, এটাকে আমি ওয়েট বলছিলাম, এটা আউটকাম হবে। আহ, যদিও আমরা ডাব্লিউ দিয়ে আসলে ওয়েট বোঝাতে চাই, বা ডাব্লিউটা যে কোনো সংখ্যা, মানে যে কোনো কিছু মিন করতে বোঝানো যেতে পারে, একটা জাস্ট র্যান্ডম আমরা সাপোজ করে নিয়েছি, বা ধরে নেওয়া যেটাকে বলা হয়। তাহলে আমরা এখানে ধরলাম যে আমাদের কাছে অনেকগুলো আউটকাম আছে W1 থেকে W8 পর্যন্ত। তো এর মধ্যে W1, 2, 3 এই আউটকাম গুলো বিলং করে আমার যে র্যান্ডম নাম্বার X1 আছে তার আন্ডারে। আবার আউটকাম W4 এবং W5 হচ্ছে আমার র্যান্ডম ভ্যারিয়েবল X2 এর আন্ডারে, এবং আউটকাম W6, W7 এবং W8 হচ্ছে আমার র্যান্ডম ভ্যারিয়েবল X3 আন্ডারে। এই তিনটা মিলে হচ্ছে আমাদের আপনার র্যান্ডম ভ্যারিয়েবল। তো তখন আমরা এগুলোকে যখন আমরা লিখি নর্মালি বা প্রকাশ করা হয়, তখন এগুলোকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে এভাবে লেখা হয়। পি ইজ ইকুয়াল টু, দেখেন, ক্যাপিটাল X1 ইজ ইকুয়াল টু স্মল ক্যাপিটাল লেটার X1 ইজ মিন probability E1 where E1 is equal to W1, W3, W1, W2, W3. আবার probability of capital X equal to X2 is meant PE2, probability of এক্সপেরিমেন্ট টু। এখানে ই মানেই মূলত এক্সপেরিমেন্ট বোঝানো হচ্ছে। এক্সপেরিমেন্ট ওয়ান মানে আমরা বলেছি তো এক্সপেরিমেন্ট, এখানে তো আসলে বলা নাই যে কয়টা এক্সপেরিমেন্ট তারা কন্ডাক্ট করেছে, তারা বলেছে পসিবল আউটকাম। তো আমরা ধরে নিলাম যেহেতু তারা তিনটা র্যান্ডম ভ্যারিয়েবল আউটকাম গুলোকে ভাগ করেছে, তো আমরা এটা ধরে নিলাম যে এখানে আমাদের এক্সপেরিমেন্ট হয়েছে তিনটা, যেটা E1, E2 এবং হচ্ছে E3। তো সেক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রে হচ্ছে P1, W1, W2 এবং W3। P2 হচ্ছে W4 এবং W5। P3 হচ্ছে W6, W7 এবং হচ্ছে W8। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটিস। আচ্ছা, এবার আসেন প্রবাবিলিটি ফাংশনে। প্রবাবিলিটি ফাংশনটা কি জিনিস দেখেন, প্রবাবিলিটি ফাংশনটাকে নর্মালি এরকম করে লেখা হয় থাকে, এফ সাব এক্স is equal to p capital X equal to small x। এটা মানে কি মিন করে? For each x in the range of capital X is the probability function। probability ফাংশনকে আমরা সংক্ষেপে PF অনেক বইতে অনেক জায়গায় আপনারা পেতে পারেন। of x, it specified how the total probability of one is divided up amongst the possible values of x, and so gives the probability distribution of x। আচ্ছা, সহজ কথা হচ্ছে, এই যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল x আছে, এক্স এর অনেকগুলো ভ্যালু হতে পারে। এই এক্স এর ভ্যালুগুলো নিয়ে আমরা নর্মালি যে সম্ভাব্য ভ্যারিয়েবল গুলো আছে সেটা নিয়ে আমরা প্রবাবিলিটি ফাংশন তৈরি করে থাকি। তো এই প্রবাবিলিটি ফাংশনটা দুইটা হতে পারে, একটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, আরেকটা হচ্ছে আমাদের তার পরবর্তীতে, বাট নর্মালি আমরা আজকে কিউমুলেটিভটা নিয়ে আলোচনা করি। তো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা, এটাকে অনেকে শুধু কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন বলে থাকেন, বা অনেকে এটা যে ফুল মিনিং সেটাও বলে থাকেন কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, অথবা অনেকে সংক্ষেপের জন্য বা ফ্যাশন করে অনেকে বলে থাকেন যে সিডিএফ। তো সিডিএফ মানেই হচ্ছে কিন্তু এই আহ, আপনার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে আমরা এটাকে ডিফাইন করছি এরকম করে, দি ফাংশন এফ এক্স ইজ ডিফাইন্ড ফর অল রিয়েল ভ্যালুস অফ এক্স। অর্থাৎ একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স এর যত ভ্যালু হতে পারে সেটা আমরা ফাংশনের মাধ্যমে ডিফাইন করার চেষ্টা করে থাকি আপনার সাধারণত। ওয়ান্স অল দ্য পসিবল ভ্যালুস অফ এক্স আর ইনক্লুডেড ইন দ্য ফাংশন, মানে এটা হচ্ছে একদম সিম্পল ভাষায় বলতে গেলে এটা হচ্ছে এটা। আচ্ছা, এখন কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল ওই জিনিসটা বলেছি, আর একটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের পরে একটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এই কনসেপ্টগুলো একটু ড্রাই,
এগুলো একটু বুঝতে আপনাদের কষ্ট হবে। তো এই ক্ষেত্রেও যেটা হচ্ছে যে এখন আমাদের ধরেন হচ্ছে ভ্যালু আছে, তো ভ্যালুগুলোকে আমরা অনেকভাবে হচ্ছে দেখি থাকি। একটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, আর একটা হচ্ছে আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। তো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে আহ একটা মিনিট, এটার আরেকটা ইয়েতে বইতে আসলে ছিল, ওই বইটা আমি গত ক্লাসে পড়েছিলাম, কিন্তু ওইটা গত ক্লাসে মনে করছিলাম বের করব, আর বের করা হয়নি। একটু দাঁড়ান, আমি বইটা থেকে ওখানে প্রবাবিলিটির বিষয়গুলো ভালো লিখছে, কারণ প্রবাবিলিটি হচ্ছে এমন একটা টপিক, এটা আজীবন কাজে লাগবে। বিশেষ করে এখন ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো আসার কারণে প্রবাবিলিটির ধারণা খুব মানে ইয়ে হয়ে গেছে, ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমার জাপানের যে মাস্টার্স প্রোগ্রামের সুপারভাইজার ছিলেন, ওই স্যারকে দেখতাম, স্যারের বাসা আমাদের ভার্সিটির মানে থেকে দূরে ছিল, 1 ঘন্টা লাগতো ট্রেনে করে যেতে। তো আমি ওই মাঝে মধ্যে শহরে যেতে, মেইন টাউনে যেতাম একটু মাঝে মধ্যে, আমার ফ্রেন্ড ছিল অন্য একটা ভার্সিটিতে। তো ওখানে স্যারের সাথে উঠলে দেখতাম যে স্যার আহ ইয়া করতেছেন, এই যে বসে বসে ম্যাথ করতেছে ট্রেনের ভিতরে। তো দেখলাম কিসের ম্যাথ, সেটা হচ্ছে ওই যে প্রবাবিলিটির ম্যাথ। তো আমি জিজ্ঞেস করলাম, একটু ইন্টারেস্টেড হয়েছে, স্যার আপনি তো এত বড় প্রফেসর, আপনি কি কারণে ট্রেনে বসে আপনার ম্যাথ করার কি দরকার, আপনি তো অলরেডি অনেক কিছু জানেন। তো বললো যে আহ, আমাদের মানে কি আমাকে উনি ইংরেজিতে যেটা বলছে কি, যে অলওয়েজ বি হাই স্কুল স্টুডেন্ট। তা আমি বললাম যে হাই স্কুল স্টুডেন্ট এটা কেন বলছো, তো উনি ব্যাখ্যা করছে, বলে দেখো যে আমাদের আহ, জাপানে এবং আমাদের এশিয়ার মধ্যে ম্যাক্সিমাম দেশগুলোতে হাই স্কুল হচ্ছে সবচেয়ে কম্পিটিটিভ, মানে কম্পিটিশনের প্রথম শুরু হাই স্কুল থেকে হয় আসলে শুরু। কারণ আমাদের দেশেও কি ওই প্রথম পাবলিক পরীক্ষা আমরা নর্মালি এসএসসি তে দিই। তো যদিও তার আগে পিএসসি, জেএসসি বা তারও আগে যারা পাশ করেছেন সেক্ষেত্রে ওই যে বৃত্তি পরীক্ষা ছিল ক্লাস 5-এ, ক্লাস 8-এ, বাট সেটা ছাড়া অফিসিয়ালি যেটা সার্টিফিকেশন পরীক্ষা বলে, যে একটা অফিসিয়াল সার্টিফিকেট পাওয়া, হ্যাঁ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেটা আমরা এসএসসি পরীক্ষার মাধ্যমে পাই। তো স্যারকে বললাম যে স্যার তাহলে, সরি আমার গলাটা ভেঙে যাচ্ছে, আমি আসলে একটু অসুস্থ। তো আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম যে স্যার তাহলে আপনি যে এখানে অঙ্ক করতেছেন এটার ইয়েটা কি। তো আমাকে বললো যে দেখো যে হাই স্কুল স্টুডেন্টরা আমাদের এখানে যারা পড়াশোনা করে, তো জাপানের হাই স্কুল স্টুডেন্টের পরে নর্মালি তাদের আসলে পড়াশোনা না করলেও চলে, এবং ম্যাক্সিমাম জাপানিজরা কিন্তু এই কাজটাই করে। যদিও এটা অনেকের কাছে আশ্চর্য মনে হবে যে জাপান এত উন্নত দেশ, ওখানে লোকজন এত কম শিক্ষিত কেন, কম শিক্ষিত না, ওদের হাই স্কুলের পড়াশোনা অনেক টাফ, এবং সেখান থেকে পাশ করাটাও পারি, পাশ করে বের হওয়াটাই টাফ। তো হাই স্কুল যারা মোটামুটি কমপ্লিট করা ওদেরকে ধরা হয় যে ওরা কম্পিটেন্ট। এখন তো হাই স্কুলের স্টুডেন্টদের মানে হচ্ছে যে সবসময় তোমাকে কম্পিটেন্ট থাকতে হবে, সবসময় তুমি পড়াশোনার মধ্যেই থাকতে হবে। এটা হচ্ছে মেইন কথা, মানে পড়াশোনাটা তোমার হচ্ছে থাকতে হবে। তো পড়াশোনা যদি থাকে তাহলে, এবং তুমি সবসময় ঠিক চিন্তা করতে হবে যে আমি এখনো ছোট, আমাকে এখনো অনেক কিছু জানার আছে, মানে জানার একটা আগ্রহ থাকতে হবে। এবং নর্মালি মানুষ ইয়াং যখন থাকে তখন কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে থাকে, যদিও এটা চাই যে অনেকের মধ্যে নাও থাকতে পারে, ঠিক আছে। কারণ এখন তো আসলে আমাদের ডিস্ট্রাকশন অনেক বেশি, সোশ্যাল মিডিয়া বলেন, ইয়ে বলেন। যেমন আমি গত সপ্তাহে একটা মিটিং বসলাম। তো মিটিং এ আমাদের অফিসের অনেকে ছিল। তো ওখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর উঠছিল, একটা কোম্পানি এসেছিল, তারা বলল যে আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করতে চাই, সেটা করে আমরা কিছু ইনসাইট বের করতে চাই। তা আমরা বললাম ঠিক আছে ভালো, তো আপনারা কি ধরনের ইনসাইট, বললো যে আমরা অলরেডি ডাটা কালেক্ট করেছি, বাট এগুলো দিয়ে একটা মডেল আমরা দাঁড় করাতে চাই, মেশিন লার্নিং মডেল। ওকে ফাইন, তো আমাদেরকে তাহলে দেন। আমরা ডেটাগুলো দেখলাম, বিশ্বাস করেন ডেটাগুলো দেখে যেটা মনে হলো যে আমরা আমাদের জীবনের একটা বড় সময় এই সোশ্যাল মিডিয়ার জগতের পিছনে খরচ করতেছি। মানে আসলে এটা কাজটা কি, মানে হ্যাঁ কয়টা লাইক পাওয়া, শেয়ার পাওয়া, লোকজনের বাহবা পাওয়া, এটা তো আসলে তেমন কোনো কিছুর এটা মিন করে না। এটা আসলে কি, এটার কোনো কাজ তো কিন্তু নাই বেসিক্যালি। মানে ওদের এটা দেখে এটা মনে হয়েছে। তা আমি চিন্তা করলাম তাহলে আমি বাসায় মানে আস্তে আস্তে ট্রেনে বসে হিসাব করলাম, আমার বাসা থেকে আসতে ট্রেন মানে দূর আছে আমার যেখানে থাকি, সেখান থেকে প্রথম হচ্ছে আমি সাইকেল চালিয়ে 3 কিলোমিটার সাইকেল চালিয়ে ট্রেন স্টেশনে যেতে হয়, সেখান থেকে ট্রেনে উঠতে হয়, ট্রেনে লাগে হচ্ছে 45 মিনিট, সেটা থেকে নেমে আবার অফিসের বাস আছে সেটা তো উঠতে হবে, ওরা বাসের যে
মানে আমাদের যে কোম্পানির অফিস, হেড অফিস, ওখানে নিয়ে যায়। সেখানে হচ্ছে ট্রেন স্টেশন থেকে ওটা আবার 35 মিনিটস। তো সব মিলিয়ে মোটামুটি 2 ঘন্টার একটা জার্নি, বুঝতে পারছেন। তো এই সময়টার মধ্যে আমি বসে বসে চিন্তা করলাম যে 2008 সাল থেকে মানে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হলো। তার পরবর্তীতে 2009 থেকে অ্যাক্টিভলি ফেসবুক ইউজ করি। 2024 সাল চলে, তো এত বছরে কত কত সময় নষ্ট করলাম। আসলে লাভটা কি হলো? এ সময়গুলোর মধ্যে যদি বাসায় বসে বই পুস্তক করতাম বা প্রোডাক্টিভ কিছু করতাম, আরো ভালো হতো। এই আর কি। আচ্ছা, যাই হোক, আমি বইটাও পেয়ে গেছি, আপনাদের সাথে আলাপ হলো করা। তো প্রবাবিলিটি ফাংশনটা এই বইটাতে সহজ করে আছে। তো এখানে দেখেন, প্রবাবিলিটি ফাংশনটা তারা একটা এক্সাম্পল দিয়ে ইয়ে করেছে। ধরেন আপনার কাছে একটা কয়েন আছে। কোয়েনের ধরেন দুইটা মাথা আছে, ঠিক আছে। তো একটাকে বলা হয় হেড, আর একটাকে বলা হয় হচ্ছে টেল। ঠিক আছে, এখন কোন মাথায় এটা ধরেন এক একটা কয়েনের এক এক দিকে, এক এক দেশের কয়েনের এক এক পিঠে এক এক রকম জিনিস থাকে। তো এখানে স্পেসিফিক করে না বলে একটা মাথাকে হেড আর একটা মাথাকে টেল বলে আমরা এটা ধরে নিলাম, কারণ এখানে তারা হেড এবং টেলের কথাই বলছে। তো বুঝতে হলে এই জিনিসটা দেখেন। তো এখন একটা কয়েনকে যদি আমরা টস করি বা আপনি টস করেন, তাহলে হেডও আসতে পারে, টেলও আসতে পারে। কিন্তু এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা আমি কিংবা আপনি এটা আগে থেকে কিন্তু বলতে পারি না। এক্স্যাক্টলি হেড না টেল আসবে, তবে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে হেড বা টেলের মধ্যে কোনো একটা হচ্ছে আসবে। ওকে। এখন আপনি কি কাজ করেন, আপনি আপনার বন্ধুর সাথে বেট ধরলেন, বলে না আমরা বেট ধরা, এরকম তো আমরা অনেকেই করি যে আজকে ধরো বাংলাদেশ দল জিতবে, বেট ধরলাম, বাজি ধরা হলো, আমরা যেটাকে বলি বাজি আর কি। হ্যাঁ। তো বেট ধরলেন যে আহ 2বার আমি কয়েন টস করব। 2বার কয়েন টস করলে কতবার হেড আসে সেটার উপরে ভিত্তি করে আমরা প্রতিযোগীকে সে নির্ধারণ করব। যদি 2বারই হেড আসে তাহলে আমি জিতলাম। আর যদি 2বারের মধ্যে কোনোবার একবার হেড আসে অথবা কোনোবারই হেড না আসে, তাহলে হচ্ছে তুমি জিতবা। এই অর্থে আমরা ধরেন এটা ঠিক করে নিলাম, বা আমরা এরকম বললাম যে 2বার যদি হেড আসে আমি জিতবো, অথবা 2বার টের আসলে তুমি জিতবা। আর যদি মাঝামাঝি থাকে তাহলে ড্র হবে, খেলা 50-50 যেটাকে বলা হয়। তো এখন প্রথমবার টস করলেন, যে টসটাকে আমরা বলতেছি এক্সপেরিমেন্ট 0। তো তখন আমরা ধরেন হচ্ছে টেইল পেলাম, হেড পাইলাম না। তো এখন এই যে এইটাকে পেলাম, এটাকে আমরা একটা প্রবাবিলিটি দিয়ে ভাগ করলাম। কিভাবে? যে প্রবাবিলিটির সর্বোচ্চ ভ্যালু হতে পারে 1। তো এখন একের মধ্যে যে কোনো একটা ভ্যালু তো হবে। তার মানে আমরা যতবার আসলে টস করতেছি, টস করে আমরা দেখতে পাচ্তেছি কি হেড আসতেছে কিনা। তো হেড যদি আসে তখন আমরা আমাদের এই প্রবাবিলিটিটা কি, প্রবাবিলিটির বাড়বে। আর যদি হেড না আসে তাহলে এই প্রবাবিলিটিটা কম হবে। তা আমরা কি কাজ করলাম, আমরা এই প্রবাবিলিটির সাথে একটা র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করলাম। যে র্যান্ডম ভ্যালুটা হচ্ছে পি এক্স, প্রবাবিলিটি অফ এক্স। এই যে হেডটাতে আসতেছে এটার প্রবাবিলিটি কতটুকু। তো প্রথমবার টস করলাম, যখন আমরা পেলাম হেড পাইনি ধরেন তখন, তাহলে এটার প্রবাবিলিটি দিলাম 0.25। সেকেন্ড বার টস করলাম, এবার টস করার পরে হেড বা টেল যে কোনো একটা এলো, এটাকে আমরা দিলাম 50% প্রবাবিলিটি বা 0.50। তারপর আবার 0.25। তার মানে যতবার আপনি এক্সপেরিমেন্ট করতেছেন ততবারই আপনি হচ্ছে এই এক্সপেরিমেন্টের সাথে একটা প্রবাবিলিটির ইন্ডিভিজুয়াল যে আউটকামটা আছে সেটার সাথে আপনি একটা প্রবাবিলিটির ভ্যালু অ্যাসাইন করতেছেন। এই অ্যাসাইনের বিষয়টাই হচ্ছে মূলত প্রবাবিলিটি ফাংশন। আপনি যখন অ্যাসাইন করতে করতে পুরো এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে, তখন আপনার ফাংশন তৈরির কাজটা শেষে শেষ হয়ে যাবে। এখন কি কাজে আমরা নর্মালি এই প্রবাবিলিটি ফাংশনটা ইউজ করে থাকি? আমরা নর্মালি প্রবাবিলিটি ফাংশনটা ইউজ করে থাকি টু অ্যাড অল দ্য প্রবাবিলিটিস অফ ইন্ডিভিজুয়াল আউটকামস ইন দ্য ইভেন্ট। মানে একটা এক্সপেরিমেন্ট করলে তো অনেকগুলো আউটকাম আসে। তো আউটকাম সবগুলোকে একসাথে করার জন্য, একসাথে করে এটার প্রবাবিলিটি বের করার জন্য আমরা প্রবাবিলিটি ফাংশনটা ইউজ করে থাকি। এবং প্রবাবিলিটি ফাংশনের যে ডেফিনিশন, দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, ডিসক্রিট প্রবাবিলিটি, আ প্রবাবিলিটি ফাংশন এক্স, ক্যাপিটাল এক্স, হ্যাঁ, ইজ এ ফাংশন অফ প্রবাবিলিটি পি এক্স, পি স্মল এক্স এরকম করে পড়তে হবে, which assigns a probability to each value of the random variable। মানে প্রবাবিলিটি ফাংশন হচ্ছে এমন একটা এক্স ভ্যারিয়েবল ফাংশন যেটা আমাদের পি এক্স ভ্যারিয়েবলের, পি এক্স মানে প্রবাবিলিটি অফ এক্স এর যে আউটকাম গুলো আছে সে প্রত্যেকটা আউটকামের সাথে একটা র্যান্ডম ভ্যারিয়েবল অ্যাড করে। তো র্যান্ডম ভ্যারিয়েবল অ্যাড করলে এক্ষেত্রে দুটা শর্ত মেনে অ্যাড করা হয়। সেটা কি? এই যে র্যান্ডম ভ্যারিয়েবল অ্যাড করা হচ্ছে সেটার ভ্যালু 0 থেকে বেশি হবে, তার মানে অথবা 0 সমান হবে। তার মানে প্রবাবিলিটি অফ
x is greater than or equal to 0 for all values of x। আর তারপর হচ্ছে এই যে যতগুলো ভ্যালু আমরা পাবো, এই সবগুলোকে যখন আমরা যোগ করব, তখন আমাদের টোটাল সংখ্যা হবে, টোটাল প্রবাবিলিটির ভ্যালু হবে 1। তার মানে হচ্ছে দ্য সাম অফ অল ইন্ডিভিজুয়াল আউটকাম প্রবাবিলিটিস উইল বি 1। আচ্ছা, তো এই প্রবাবিলিটি যে ফাংশনটা আছে, এই প্রবাবিলিটি ফাংশনটাকে মূলত বলা হয়ে থাকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, অথবা এটাকে অনেকে বলে থাকেন ডিসক্রিট ডেনসিটি ফাংশন ফর এক্স। ওকে, এখন দেখেন আমাদের যদি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল থাকে, আমি ডিসক্রিটের ক্ষেত্রে বলেছি যে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদের যে ভ্যালুর রেঞ্জটা থাকবে সেটা ফাইনাইট থাকবে, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেটা কন্টিনিউয়াস অবিরত চলতে থাকবে। So for discrete random variables with a finite number of individual outcomes, the probability function can be given by a table. তো discrete random ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেহেতু ফাইনিট নাম্বার অফ ইন্ডিভিজুয়াল আউটকামস থাকে, তখন সেক্ষেত্রে আমরা টেবিলের মাধ্যমে ভ্যালুগুলোকে শো করতে পারি, মানে ট্যাবুলার ফরম্যাটে আমরা শো করতে পারি। এখন এই দুই কয়েনের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা এভাবে দেখাতে পারি, অথবা এইখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেটা আপনার পপুলেশন সায়েন্স থেকে দেওয়া মূলত। মানে একটা একটা দেশে ধরেন হচ্ছে বছরে কত শিশু জন্মগ্রহণ করে, তাদের প্রবাবিলিটি ফাংশনটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা ধরেন এরকম করে যদি দেখি, ধরেন একজন রিসার্চার আছেন, যিনি ধরেন ক্যান্সার নিয়ে যিনি গবেষণা করতেছেন, হ্যাঁ, একটা গল্পের আকারে যদি বলি তাহলে জিনিসটা সহজ হবে। তো ক্যান্সার নিয়ে গবেষণা করার ক্ষেত্রে উনি দেখলেন যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল আছে এক্স, এবং ওটা ওনার খুব প্রিয় একটা র্যান্ডম ভ্যারিয়েবল, এবং এক্সট্রা যে কোনো ভ্যালু গ্রহণ করতে পারে, 1 2 3 4 সামথিং। তো এখন উনি যে কাজটা করে, the number x 1 2 3 of the year following diagnosis in which the patient dies. Her studies leads to the probability টেবিল গিভেন বিলো। সেটা হচ্ছে যে উনি গবেষণা করেন, ধরেন ক্যান্সার ধরা খাওয়ার বছরের মধ্যেই, ধরেন ক্যান্সার তার ধরা হলো সে বছরের মধ্যেই, বাকি ধরা পড়ার পরপরই যারা মারা যায় তাদের নিয়ে উনি মূলত গবেষণাটা করছেন। মানে বেসিক্যালি নর্মালি যারা ক্যান্সারের অ্যাট দি এন্ড অফ দি স্টেজে গিয়ে যাদের ক্যান্সার ডিটেকশন হয়, সেক্ষেত্রে তারা এই জিনিসটা দেখেছেন। তো দিস প্রবাবিলিটি ফাংশন গিভস দ্য প্রবাবিলিটি দ্যাট সামওয়ান who is diagnosed with die in a specific year following diagnosis। তো এখন দেখেন সেখানে হচ্ছে উনি যে কাজটা করতেছেন, আপনার যে প্রবাবিলিটি আছে, এই প্রবাবিলিটি ইয়ার অফ ডেট দেওয়া আছে, এবং ইয়ার অফ ডেটের ক্ষেত্রে যে এক্স এর ডেটের যে প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি অফ এক্স, সেই জিনিসটা দেওয়া আছে। বাট এখানে যে জিনিসটা দেওয়া নাই সেটা হলো the table does not directly give the probability that a person will die during the first 2 years or first 3 years। তার মানে ক্যান্সার ধরেন এই বছর ধরা গেল, তাহলে আগামী বছর কিংবা আগামী 2 বছরের মধ্যে কিংবা আগামী 3 বছরের মধ্যে কত মানুষ মারা যাবে, সেই প্রবাবিলিটিটা কিন্তু এই টেবিলে দেওয়া নাই। তো সেটা আমাদের কিভাবে বের করতে হবে, কিভাবে বের করতে হবে দেখেন এখানে যেটা আছে, ধরেন আমরা দ্বিতীয় বছর, হ্যাঁ, ধরেন পেশেন্ট, ধরেন তাদেরকে চলতি বছর তাদেরকে ডায়াগনোস করার পরে আগামী 2 বছরের মধ্যে, তার মানে 2025 সালের মধ্যে যারা মারা যাবে, সেক্ষেত্রে কি হবে, মানে প্রবাবিলিটি এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি 1 প্লাস প্রবাবিলিটি 2। তার মানে হচ্ছে প্রথম বছরে যারা মারা যাবে তাদের প্রবাবিলিটির সংখ্যা প্লাস দ্বিতীয় বছর যারা মারা যাচ্ছে তাদের প্রবাবিলিটির সংখ্যা যোগ করে আমরা এক্ষেত্রে এই প্রবাবিলিটি পেতে পারি। ঠিক আপনি যদি তৃতীয় বছরের ইকুয়াল বা তৃতীয় বছরের কম সময় যারা মারা যাবে তাদের প্রবাবিলিটি যদি পেতে চান, তখন আপনাকে P1 P2 P3 এগুলো হচ্ছে আপনাকে যোগ করতে হবে, যোগ করলে আমরা এটা পেয়ে যাব। এটা হচ্ছে মূলত এই কারণেই বলা হচ্ছে যে এটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, হ্যাঁ, কিউমুলেট করে এটা ভ্যালুগুলোকে। আচ্ছা, এখানে প্রবাবিলিটির কাজ করতে গেলে জিওমেট্রিক সিরিজ সম্বন্ধে একটা ধারণা লাগে, তবে জিওমেট্রিক সিরিজ সম্বন্ধে ধারণা আসলে এখন আলোচনা না করলেও চলবে। মানে এটা এখন আপনাদের কাজে লাগবে না, এটা পরে লাগবে আর কি। আচ্ছা, এবার একটু সামনের দিকে যাই। ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন।
আচ্ছা, এখন এই যে প্রবাবিলিটি যে ডিস্ট্রিবিউশন গুলোর কথা বলছি, তার মধ্যে ডিস্ট্রিবিউশন গুলোর আবার ক্লাসিফিকেশন আছে, মানে অনেক ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। তার মধ্যে আমরা প্রথমে আজকে আলোচনা করব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বাই বাই মানে হচ্ছে টু, এই 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 টার্মটা খেয়াল রাখবেন, তাহলে ডিস্ট্রিবিউশন বুঝতে আপনার ভালো হবে। তো বাই বাই মিনস হচ্ছে টু। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনাকে এমন একটা এক্সপেরিমেন্ট খেয়াল করতে হবে যেটার আউটকাম দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস হবে। তো সেটা হতে পারে এরকম যে ধরেন আপনি একটা বৃত্তিতে স্কলারশিপ আবেদন করলেন, ঠিক আছে? তো এখন কি স্কলারশিপ পাবেন কি পাবেন না এটা আপনি কিন্তু জানেন না। তো তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের মানে আউটকাম হতে পারে, হয় আপনি বৃত্তি পাবেন, না হয় আপনি বৃত্তি পাবেন না। ঠিক চাকরির ক্ষেত্রে সেরকম, ধরেন আপনি বিসিএস পরীক্ষা দিলেন, আপনি কি বিসিএস পরীক্ষা ফাইনালি কোয়ালিফাই করবেন কি করবেন না। হ্যাঁ, মানে দুই ধরনের আউটকামের ক্ষেত্রে। আবার কয়েন টসের আমরা যে এক্সাম্পলটা দিচ্ছি ওটা খুবই ক্লাসিক একটা এক্সাম্পল, যে একটা কয়েন টস করলে হেড আসবে না টেল আসবে। তো এই ধরনের সিচুয়েশন গুলো হচ্ছে নর্মালি বাইনোমিয়াল ইভেন্ট আমরা এক্ষেত্রে বলে থাকি। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা নর্মালি এ ধরনের বাইনোমিয়াল ইভেন্ট গুলোর ক্ষেত্রে, মানে ইভেন্ট গুলোকে এক্সপ্লেন করার ক্ষেত্রে হেল্পফুল। তো এক্ষেত্রে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত যে প্রথম টপিকটা আছে সেটা হচ্ছে বাইনোমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবলস। তো বাইনোমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবলস আমরা এই জিনিসটা দেখতে হলে আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা আপনার কয়েন টসের বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো কয়েন টসের বিষয়টা নিয়ে একটু আগে যেহেতু বলেছি, তারপরেও এটাকে আর ভালো করে মনে হয় না এক্সপ্লেন করার দরকার আছে। তো এখানে আমরা যেটা, এখানে তারাও যেভাবে বলেছে জাস্ট এটাকে এক্সপ্লেন করি। ধরুন আপনার কাছে একটা কয়েন আছে, সে কয়েনটাকে এবার আপনি তিনবার টস করবেন এবং প্রতিবার টসে হেড আসতেছে কিনা সেটা আপনি দেখবেন। মানে তিনবার, এক দুই তিনবার আপনি টস করবেন। তো এখন আপনি যে প্রতিবার টস করবেন, তার মানে দ্য প্রসেস অফ টসিং দ্য কয়েন থ্রি টাইমস, এবং তাদের যে অবজারভেশন, যেটা আপনি অবজার্ভ করেন মূলত হেড আসতেছে কি আসছে না, সেটাই হচ্ছে মূলত বাইনোমিয়াল এক্সপেরিমেন্টস। কারণ এখানে বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের যে ফান্ডামেন্টাল আপনার কন্ডিশন গুলো আছে সেগুলো ফুলফিল করা হচ্ছে। তাহলে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট কি জিনিস আমরা যেটা দেখি, তার একটা এক্সপেরিমেন্ট মানে এটা প্রবাবিলিটির ক্ষেত্রে যে এক্সপেরিমেন্ট সে এক্সপেরিমেন্ট। তো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, একটা এক্সপেরিমেন্টকে আমরা তখনই বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট বলবো যখন দ্য এক্সপেরিমেন্ট কনসিস্ট অফ অ্যান আইডেন্টিক্যাল টাইলস, মানে যখন সেখানে আপনার যে টাইল যেটা থাকবে সেটা মূলত আইডেন্টিক্যাল হবে এবং সেটা হবে অ্যান নাম্বার অফ আইডেন্টিক্যাল ট্রায়ালস। যেমন আমরা এখানে কয়েন টসের কথা হচ্ছে বলতেছি, তো কয়েন টসের ক্ষেত্রে হেড না হয় হচ্ছে টেল, যে কোনো একটা আসবে। তো এটাই ঠিক তার পরবর্তী কন্ডিশন, যে যতবার আপনি ট্রায়াল বা এক্সপেরিমেন্ট করবেন তখন হচ্ছে আপনার দুইটা আউটকামের মধ্যে যে কোনো আউটকাম আসতে পারে। তার মানে ইচ ট্রায়াল হ্যাজ এক্স্যাক্টলি টু আউটকামস which are usually referred to as success or failure। আপনি সাকসেসও হতে পারেন আর আপনি ফেলিওর হতে পারেন। The probability of success of each individual trial is always the same number। মানে ইন্ডিভিজুয়াল ট্রায়ালের যে প্রবাবিলিটি অফ সাকসেস, হ্যাঁ, এটা সবসময় হচ্ছে সেম হবে। তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এস ইজ ইকুয়াল টু স্মল ক্যাপিটাল লেটার, আর প্রবাবিলিটি অফ এফ এর ক্ষেত্রে যেটা মানে পি এফ এর ক্ষেত্রে হচ্ছে ওয়ান মাইনাস স্মল পি। ইট ইজ ট্র্যাডিশনাল টু ইউজ দ্য নোটেশন পি এফ ইজ ইকুয়াল টু কিউ। নর্মালি আমরা পি এবং কিউ ইউজ করে থাকি, আর কিউ মানে হচ্ছে ওয়ান বাই পি। এবং এক্ষেত্রে আরো একটা বিষয় যেটা লাস্ট কন্ডিশন, সেটা হচ্ছে দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, মানে ট্রায়াল গুলো ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এখন এবার আমরা ফর্মালি বাইনোমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবলকে ডিফাইন করতে পারি। তাহলে কি, ধরেন একটা সংখ্যা এক্স আছে, ইফ এক্স ইজ দ্য নাম্বার অফ সাকসেসেস ইন এ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট দেন এক্স ইজ কল্ড এ বাইনোমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবল। তার মানে এক্ষেত্রে আমরা বাইনোমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবলকে ডিফাইন করার ক্ষেত্রে শুধুমাত্র সাকসেস দিকের উপরে ফোকাস করে থাকি, ফেলিউর দিকের উপরে না। ইফ এক্স ইজ দ্য নাম্বার অফ সাকসেস, কতবার আপনার সাকসেস হচ্ছেন সে নাম্বারটাকে আমরা এক্স ধরে এটাকে বাইনোমিয়াল এক্স র্যান্ডম ভ্যারিয়েবল হিসেবে আমরা প্রকাশ করে থাকি। এখন এখানে আমরা দেখেন, আমরা এখানে কোয়েন টসের যে বিষয়টা আছে এবং এই জিনিসটাকে আমরা এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটের আলোকে যদি ব্যাখ্যা করি, ধরেন আপনার কাছে একটা কোয়েন আছে, এখানে ফেয়ার কোয়েন বলা হয়েছে। আচ্ছা, ফেয়ার কোয়েন এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এমন কোয়েন নিচ্ছেন যেটার মধ্যে জোর জুয়া চুরি কোনো 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 কিছু নেই, মানে যেটা টস করলে কোনো ফল আসবে। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় না যে কিছু মুদ্রা আছে যেটা বাঁকা বা যেটার মধ্যে কোনো প্রকার সমস্যা আছে। অনেকে তো, মানে আমাদের দেশে আবার অনেকে আর্ট করার খুব ইচ্ছা থাকে, মানে টাকার মধ্যে অনেকে হচ্ছে আর্ট করে, হ্যাঁ, ফোন নাম্বার লেখে।
ঠিক আছে, কেউ আবার কবিতাও লেখেন। যদি এই জিনিসটা টেন্ডেন্সি ইদানিং কালে কমছে হয়তো, বাট এই জিনিসটা খুব কমন, হ্যাঁ। এবং এটা নিয়ে একটা দারুণ কাহিনী আছে। একবার এরকম একটা নোট পড়ছিলাম আমি, আহ, ঢাকা থাকাকালীন। তো এক রিক্সাওয়ালা আম্মা আমাকে দিয়েছেন, উনি না এনা বললো যে এটার মধ্যে লেখা। তো মামাকে বললাম যে লেখা তো আর আমি লিখিনি, লেখাটা কে লিখছে, এখন এটা লেখা না হলে কেন চলবে না। তো ওই মামা নিবেই না। পরে আরেক দোকান, পরে নীলক্ষেতের একটা দোকান থেকে কি কিনছিলাম জানি খেয়াল নেই, একটা জিনিস কিনে তো ওটা ভাঙটি করে তারপরে বানা দিছি, যাই হোক। আচ্ছা, তো ফেয়ার কয়েনের ক্ষেত্রে আপনার হচ্ছে, ফেয়ার কয়েন ইজ টস 3 টাইম, 3 বার আপনার টস করেছে, তার মানে নাম্বার অফ এক্সপেরিমেন্ট বা টায়ালের সংখ্যা এন ইজ ইকুয়াল টু 3, 3 আইডেন্টিক্যাল টায়ালস, ঠিক আছে। তো দ্য নাম্বার অফ হেডস এক্স ইজ রেকর্ডেড, তার মানে আপনি এখানে হেডের সংখ্যা রেকর্ড করতেছেন। তাহলে ইচ টায়াল, এখানে প্রতিটা টায়ালের ক্ষেত্রে কি, তাহলে দুইটা আউটকাম আছে, হয় হেড আসবে না হয় হচ্ছে টেল আসবে। হেড আসলে সেটা সাকসেস, টেল আসলে সেটা ফেলিওর। সাকসেসকে আমরা ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করব, ফেলিওরকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করব, সরি ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করব। ওকে, তার পরবর্তীতে হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইজ সেম অন ইচ ট্রায়াল। এই যে সাকসেসের যে প্রবাবিলিটিটা আছে, সেটা প্রতিটা ট্রায়ালে সেম থাকবে। যেমন প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এস ইজ ইকুয়াল টু 0.5, মানে এক্ষেত্রে দুইটার মধ্যে মূলত ড্র থাকবে। হয় একবার যেহেতু আইডেন্টিক্যাল আমরা এক্সপেরিমেন্ট করতেছি, হয় টেল আসবে না হয় হচ্ছে টেল আসবে, তার মানে দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইজ সেম অন ইচ টায়াল অ্যাট সাকসেসিভ টসেস অফ এ ফেয়ার কয়েন আর ইন্ডিপেন্ডেন্ট। এখন প্রথমবার যদি হেড উঠে তারপর বার হেড উঠবে তা কিন্তু না, আবার প্রথমবার যদি টেল আসে তারপর বার টেল আসবে, এমন কিন্তু কনফার্মেশন নেই। তার মানে হচ্ছে এক্ষেত্রে একটা আরেকটার চাইতে ইন্ডিপেন্ডেন্ট, তার কারণেই বলা হচ্ছে যে সাকসেসিভ টসেস অফ এ ফেয়ার কয়েন আর ইন্ডিপেন্ডেন্ট, থাস এক্স ইজ এ বায়োনোমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে তারপর এক্সাম্পলটা খুব কমন, সেটা হচ্ছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু নির্বাচনী পরীক্ষা এমসিকিউ, যেটা ছোটবেলা যারা পরীক্ষাগুলোতে দিয়েছেন, পাবলিক পরীক্ষাগুলোতে। তো সে পরীক্ষাগুলোর ক্ষেত্রে এরকম, আমাদের এক ফ্রেন্ড ছিল, তো সে হচ্ছে চোখ বন্ধ করি, নাম ছিল হচ্ছে মোস্তাকিম। হ্যাঁ মোস্তাকিম, হ্যাঁ। তো মোস্তাকিমের কাজটা ছিল কি, মোস্তাকিমের কাজ ছিল সে হচ্ছে চোখ বন্ধ করতো, চোখ বন্ধ করে আঙ্গুল দিয়ে কি গুনতো, গুনে তারপর হচ্ছে যেখানে হচ্ছে আঙ্গুলের শেষ হতো সেই সেই বৃত্ততে সে ভরাট করতো। তো তার বৃত্ত ভরাট করার স্টাইল ছিল এটা এমসিকিউর ক্ষেত্রে। হুম। তারপরে এক স্যার ছিলেন, ঠিক আছে, মানে খুব মারাত্মক এক স্যার, উনি এখনো আছেন মনে হয়, আশা করি বেঁচে আছেন। তো হিন্দু তো ছিলেন এবং খুব নাম করা শিক্ষক, উনি তখন মাত্র মানে পড়াশোনা শেষ করে আসছেন। তো স্যার হচ্ছে সাজেশন দিত একটা, ঠিক আছে, তখনকার সময় তো অনলাইন তো ফেসবুক তো ছিল না, তো মানুষের মুখে মুখেই জিনিসগুলো হতো। এখন তো ফেসবুকে লোকজন সাজেশন দেয়, কি দেয় না দেয় কি জানি। তো পিন্টু স্যার, ওনার নাম ছিল পিন্টু বাই দ্য ওয়ে, তো পিন্টু স্যার আমরা বলতাম। তো সবাই খালি পিন্টু স্যার পিন্টু স্যার বলে। আমি ওনার কাছে প্রাইভেট পড়িনি, আহ, কারণ সব জায়গাতে তার প্রাইভেট পড়া যায় না, ধরেন মধ্যবিত্তদের প্রাইভেট পড়ার একটা লিমিটেশন থাকে। প্রাইভেট পড়তে তো মোটামুটি ভালো টাকা পয়সা হয় খরচ। তো আমি সাধারণত আপনার ইংরেজি এবং সাধারণ গণিত এই দুইটা সাবজেক্টে পড়তাম গিয়ে ব্যাচ স্যারদের কাছে। আর্ট সাবজেক্ট গুলো আমি নিজেই পড়তাম বাসায়। তো এখন আপনার তো পিন্টু স্যার হচ্ছে পরীক্ষার বাংলা মানে সব সাবজেক্টে সাজেশন উনি দিতেন, বাট ওনার বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা থাকতো খুবই মারাত্মক। মারাত্মক কিরকম, উনি বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ সাজেশন দিতেন, ঠিক আছে। তো এবং ওনার সব সাজেশন থেকে মানে একেবারে 90, 95, 100% পর্যন্ত আসতো কমন। এবং এটা নিয়ে তখনকার সময় অনেক মানে স্যাররা কথাবার্তা তুলছিল। এবং উনি কিন্তু সরকারি কোনো স্কুলে স্যারও ছিলেন না, একটা বেসরকারি এমপিভুক্ত স্কুলে স্যার ছিলেন, যে ওনার কাছে লোকজন এই কারণে পড়তে চেয়েছে যে পিন্টু স্যারের সাজেশনটা পেলে জীবন ধন্য, কমন একদম, ঠিক আছে। তো অনেকে হচ্ছে যেতেন, তো পিন্টু স্যার এই এমসিকিউ, উনি 50টা এমসিকিউ দিতেন বাংলাতে, দেখা গেছে ওখান থেকে 40, 45টা এমসিকিউ থাকতো, এরকম হচ্ছে অবস্থা। তবে হ্যাঁ, তার বাইরেও অনেক স্টুডেন্ট ছিল যারা এই এমসিকিউ টেমসিকিউতে মানে এরকম জায়গাগুলোতে যেত না। যেমন আমার এক ফ্রেন্ড ছিল, মোর্শেদ, মোর্শেদ নামে। মোর্শেদ হচ্ছে ইঞ্জিনিয়ার এখন, মেরিন ইঞ্জিনিয়ার। তো মোর্শেদ আমাদের থার্ড বয় ছিল স্কুলের।
তো মোর্শেদের ইয়েটা সেটা হচ্ছে এরকম যে সে বাংলা দ্বিতীয় পত্র বই এমন পড়াই পড়ছে যে ম্যাডাম ছিল আমাদের এক ম্যাডাম, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স মাস্টার্স পাস করেন। তো ম্যাডাম পড়াতো যখন, সে ম্যাডামের ভুল ধরতে পারতো, এবার ম্যাডাম যখন বলতো যে মোর্শেদ এটা কেন ভুল হলো বা কি কারণে, তখন সে বাংলা দ্বিতীয় পত্র যে বাংলা গ্রামারের বইটা, যে মুনি চৌধুরীর এবং অন্যান্য লেখকেরা ওইটার পেজ নাম্বার সহ সে বলতো যে অমুক পেজের এত না, অমুক পেজের এত নাম্বার প্যারাতে এই জিনিসটা আছে, এরকম মানে ট্যালেন্ট লোকজন দেখছি লাইফে। বুঝছেন? আচ্ছা, তো বাইনোমিয়াল প্রবাবিলিটিস আমরা এখানে সর্বশেষ এটা যদি দেখি, বাইনোমিয়াল প্রবাবিলিটি কি এরকম, এটাকে বলা হয় প্রবাবিলিটি ট্রি। দেখেন এটা হচ্ছে অনেকটা গাছের মতো গিয়েছে, মানে এখান থেকে এক এক জায়গা থেকে শুরু হয়ে যেটা উপরের দিকে গিয়েছে, আর একটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, মানে আপ এবং ডাউন মুভমেন্ট আমরা যেটাকে বলে থাকি। তো বাইনোমিয়াল প্রবাবিলিটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটির ক্ষেত্রে নর্মালি আমাদের যে ইভেন্ট গুলো থাকে সেটা আমরা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটার সাথে কিন্তু সম্পর্কিত না। মানে প্রথমবার যদি হেড উঠে তারপর আবার হেড উঠবে না, আবার প্রথমবার যদি আপনার টেল উঠে তারপর আবার কিন্তু টেল যে উঠবে সেটা কিন্তু না, মানে একটা আরেকটা চাইতেও ইন্ডিপেন্ডেন্ট। তো এক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন রুল যেটা আছে সে মাল্টিপ্লিকেশন রুলটা আমরা ইউজ করে থাকি। তো এদের যে প্রবাবিলিটি যে আউটকাম গুলো আছে তিনবার টসের ক্ষেত্রে, প্রত্যেকটা আউটকামের ক্ষেত্রে যদি সাকসেস হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা একভাবে লিখতেছি, আর ফেলিউর হলে সেটা আরেকভাবে। তো এই জিনিসটা আমি পরবর্তীতে আপনাদেরকে হচ্ছে ব্যাখ্যা করব। আহ, পরবর্তীতে আমরা কোনো একটা ক্লাসে হচ্ছে দেখবো, বিশেষ করে আপনারা ক্লাস্টারিং মেথড আমাদের যেটা আছে, আহ, মানে মেশিন লার্নিং এর ক্ষেত্রে, এটা আমাদের ডিপ লার্নিং এর মধ্যে কিছু একটা প্যারাটা আছে, সেখানে আমাদের এরকম আহ, মানে ডিসিশন ট্রি যে অ্যালগোরিদম মূলত, সেখানে আমাদের এরকম ট্রি তৈরি করতে হয় বেসড অন প্রবাবিলিটি। তখন সেক্ষেত্রে আমরা এই বিষয়টা আরো বিস্তারিত হচ্ছে দেখবো। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখেন, বাইনোমিয়াল আমরা বললাম যে দুটো আউটকাম থাকবে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা ফর্মুলা আছে, যদিও ফর্মুলাটা অনেক বিদঘুটে মনে হবে আমি জানি। তো এখানে খেয়াল রাখবেন, এক্স হচ্ছে আমাদের বাইনোমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবল যেটা আমরা দেখেছি, এবং আমাদের ট্রায়ালের সংখ্যা হচ্ছে এন, এবং আমাদের প্রবাবিলিটি পি এস ইজ ইকুয়াল টু স্মল পি। তখন এটাকে আমরা এভাবে প্রকাশ করে থাকি, এন কে পি টু দি মাল্টিপ্লাইড বাই পি টু দি পাওয়ার কে, ওয়ান মাইনাস পি এন মাইনাস কে। আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আমার একটা শিট আছে। যদি এটা আমি পিসিতে খোঁজ করতে হবে, আমি দেখবো এবং দেখে সেটা বের করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদের মোটামুটি আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং সেখানে আমি এই ফর্মুলা গুলোকে ওদের যে জেনেরিক ফর্ম যেটা, সে ফর্মে মূলত লিখেছি, এবং পর্যাপ্ত এক্সাম্পল আছে। তা আশা করি সেটা আপনাদের কাজে দিবে, বাট সেটা খুঁজে বের করতে হবে। আমার আসলে পিসিতেও সমস্যার কারণে রিসেন্টলি পিসিটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন চলে গেছে, মানে আমার পুরোপুরি রিসেট করতে হয়েছে পিসি, এই আর কি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কি? বলেন। আচ্ছা, আপনাদের ক্লাসটা কিন্তু সোমবারে বুঝছেন, বাট ওই যে নেটের যে প্রবলেম, হ্যাঁ, মানে অন্যদের যেটা দিয়ে শুনছি, কারণ আমার শনিবার রোববারও ক্লাস ছিল। তো শনিবার রোববারের কাছে ক্লেও আসতে পারেনি, বলো যে স্যার নেটের স্পিড খুবই কম, আমরা ক্লাসে জয়েন করতে পারছি না। তো যার কারণে আমি চিন্তা করলাম যে মানে খবর টবর দেখে বা ইনফরমেশন শুনে যেটা দেখলাম যে আজকে থেকে আর কি ক্লাসটা দিলাম যেন আপনারা জয়েন করতে পারেন, বাট আমাদের শিডিউল সোমবারেই আছে। হ্যাঁ, কারণ ক্লাস তো আর মিস করা যায় না, যদি এই সপ্তাহ মিস করে আবার নেক্সট উইকের জন্য আমাদের ওয়েট করতে হবে। সো এই কারণেই আজকে নিয়ে নিলাম ক্লাস। জি বলেন। আজকে টপিকটা একটু কঠিন ভাই। জি ভাই, এই টপিকটা আমি বলছি এটা খুবই কঠিন, কঠিন না শুধু খুবই কঠিন। আমি বুঝতে পারছি, আমি দুঃখিত। আমি কিন্তু দেখেন বইতে অনেক জটিল ভাবে আছে, আমি কিন্তু তারপরেও জিনিসটাকে যত মানে আমার নলেজের ভিতরে, টু বাই বেস্ট অফ মাই নলেজ যতটুকু পারতেছি সহজ করার চেষ্টা করতেছি। ঠিক আছে? আহ, তারপরেও কঠিন যদি কিছু থেকে থাকে তাহলে সেই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ এর চেয়ে সহজ আমার মনে হয় না আর এটাকে করা সম্ভব ব্রেক ডাউন করে। তবে এই জিনিসটা যদি বুঝেন, আপনি ট্রাই, আপনি মানে আমার আপনারা কথা যদি বিশ্বাস করেন, মানে আমি তো মোটামুটি ধরেন আজকে প্রায়
মোর দ্যান 4 ইয়ার্স ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। হ্যাঁ ঠিক আছে, এবং বেশ কয়েকটা মাস্টার্স ডিগ্রি আমার কমপ্লিট করা আছে, পিএইচডিও আমার অনগোয়িং আছে। তো সব জিনিস দেখে আমি যেটা বুঝছি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এমন একটা টপিক, আপনি যদি অ্যাডভান্স লেভেলে ডাটা সায়েন্স বলেন বা মেশিন লার্নিং বলেন অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ লার্নিং এটা অ্যাপ্লাই করতে চান, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে কনসেপ্ট সেটা আপনার মাথার মধ্যে থাকতে হবে মাস্ট। মানে এটা হচ্ছে, কিছু কিছু টপিক আছে ধরেন সেটা আপনি মাইন্ডে এতটা না না রাখলেও সমস্যা নেই, বাট এই জিনিসটা হচ্ছে এমন, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করতে পারতেছি। আর শরীফ ভাই আপনি একটু লেট করে আসছেন, সমস্যা নেই, আমি রেকর্ডিংটা তো দিয়ে দিব, আপনি আহ দেখে রাখেন। আপনি গত 2 ক্লাসও জয়েন করছেন আমি দেখছি, মানে মেইলের নোটিফিকেশন আর কি পাইছি, পরে আমি চেক করছি। তো এখন তো ধরেন ওই যে দেশে থেকে সবাই জয়েন করার বিষয় আছে ব্যাপার, তো এই কারণে আর কি ক্লাস হয়নি। হ্যাঁ এই কারণে দুঃখিত আমি, তবে সমস্যা নেই, আপনাদের যেটা ক্ষতি ক্ষতি হয়েছে যে ক্লাস হয়নি ওগুলো আমি ইয়ে করে দিব, মানে ক্লাস নিয়ে এগুলো পূরণ করে দিব। এমন যে না যে এক ক্লাসের সময় শেষ হয়েছে আমি আর ক্লাস নেবো না, তা কিন্তু না, ওগুলো আমি ইয়ে করে দিব ঠিক আছে। মানে আমাদের কোর্সের সাথে আরো 2-3টা লেকচার এক্সট্রা নিয়ে হলো, এগুলো আমি কাভার করে দিব ইনশাল্লাহ। আমি নর্মালি শিডিউলের চাইতে আরো বেশি ক্লাস নিয়ে থাকি আমি, মানে যেন কনসেপ্ট গুলো সবাই বুঝতে পারে, সবার জন্য ভালো হয়। আর ইদানিং আসলে মানে যেটা ব্যাপার হচ্ছে যে হেলথ কন্ডিশনের কারণে হয়তো আগামীতে নতুন করে আমি কোনো কোর্সের ইয়া নিচ্ছি না, কিন্তু ক্লাস নিচ্ছি না, আপনাদেরকে এটা জানিয়ে রাখা ভালো। এবং আপনাদের ব্যাচই হচ্ছে বিডিএস এর সাথে আমার লাস্ট ব্যাচ, মানে আগামী কয়েক মাস বা বছর বলতে পারি, আগামী মোটামুটি হয়তো 1-1.5 বছর আমি একদম টোটালি পুরো মানে টিচিং থেকে হচ্ছে দূরে থাকবো ফর হেলথ কন্ডিশন ঠিক আছে। আহ, অনেক ওভারলোড হয়ে গিয়েছে তো আসলে, প্রচুর চাপ যাচ্ছে, এত লোড নেওয়াটা ভালো না স্বাস্থ্যের জন্য, এবং স্বাস্থ্য মাঝে মধ্যে ব্রেকডাউন হচ্ছে, যেটা ভালো ইয়ে না আর কি। ওকে তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসে তাহলে দেখা হবে। আর আমি রেকর্ডিংটা আজকে রাতেই লোড দিয়ে দিব, আপনারা ওই যে ইউটিউবের যে লিঙ্কটা আছে সেখানে পাবেন। ভালো থাকবেন তাহলে ভাই। জি, থ্যাংক ইউ।